আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেল ইনশাল্লাহ। আমার সাথে যারা যুক্ত আছেন তারা অলরেডি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন প্রাচীন জনপদ ও রাজবংশ, এটাই হচ্ছে আজকের এই টপিক। তা এখন দেখেন, প্রাচীন জনপদ এবং রাজবংশ এই সম্পর্কে যদি আমি বলি, আমাদের এই বাংলাদেশটা কিন্তু একসময় এই যে জনপদে বিভক্ত ছিল, বিভিন্ন জনপদে বিভক্ত ছিল। এখন কয়টি জনপদ ছিল এবং এই জনপদ বলতে আসলে কি বোঝায়? জনপদ বলতে বোঝায় বিভিন্ন বসতি, ঠিক আছে, এরকম ছোট ছোট অঞ্চলে বিভক্ত বসতি ছিল আমাদের এই জনপদগুলো, এরকম ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল। এখন এই যে অঞ্চলে বিভক্ত ছিল, এখানে মানুষজনের বসবাস ছিল, যার কারণে এটার নাম হয়েছে জন মানে জনগণ, পদ মানে এরকম ছোট ছোট অঞ্চল, তার মানে জনপদ হলো ছোট ছোট জনবসতি। তো এই জনবসতি টোটাল কয়টা ছিল? আমাদের এই ভারতবর্ষে বাংলায় টোটাল 16টি, মনে রাখবেন 16টি জনপদ ছিল। তাইলে 16টি জনপদ নিয়েই মূলত আমাদের এই অঞ্চলটি বিভক্ত ছিল। আর এই জনপদগুলোকে নিয়ন্ত্রণ করতেন বিভিন্ন ধর্মীয় লোকজন। সর্বশেষ এসে রাজবংশ প্রতিষ্ঠিত হলো। মৌর্য বংশ, গুপ্ত বংশ, পাল বংশ, সেন বংশ, সুলতান, মুঘল, তারপরে বিভিন্ন পাঠান, সেন থেকে শুরু করে অনেক শাসকরা, অনেক বংশরা শাসন করেছেন। এই পর্যন্ত এসে পৌঁছেছে আমাদের এই বাংলাদেশ। আজকে শিখব আমাদের বাংলাদেশের প্রাচীন ইতিহাসগুলো। তো ওয়েলকাম আমার এই ক্লাসে যারা যারা যুক্ত হয়েছেন আজকের এই ক্লাসটিতে। তো আমি চাচ্ছি যে আজকের এই ক্লাসটি আপনারা উপভোগ করবেন এবং সাথে আরো মানুষজনকে যুক্ত করে দিবেন, ভাই বোনদেরকে যুক্ত করে দিবেন, যাতে তারাও এই ক্লাসটি থেকে উপকৃত হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? এই প্রশ্নটা সবচেয়ে জনপ্রিয় প্রশ্ন আর আপনাদের কাছে সহজ মনে হয়, অথচ এই প্রশ্নটা দেখেন কয়টা বিসিএস এ আসছে। নিবন্ধন বাদ দেন, বিসিএস কয়টাতে আসছে দেখেন। কোন বিসিএস বাদ আছে? 36-এ আসছে, 41-এ আসছে, 43-এ আসছে, 44-এ আসছে। আবার নিবন্ধনে এই প্রশ্নটা এসেছে, বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? পুন্ড্র, তাম্রলিপ্ত, গৌড় নাকি হরিকেল? তাহলে বাংলার সর্বপ্রাচীন যে জনপদ, এই জনপদের নাম কিন্তু হরিকেল না, নাকি গৌড়, নাকি তাম্র, নাকি পুন্ড্র। এরকম ভাবে আপনি বাছাই করতে করতে দেখবেন যে সঠিকটি আপনি খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, কারণ কি, যখন সব কমন পড়ে যায় তখন আর অ্যান্সার করাটা চ্যালেঞ্জিং হয়ে পড়ে, সব অ্যান্সার করে ফেলতে মনে চায়। আবার যখন দেখবেন যে হয় না, সবই মনে হয় যেন হয় না। তাহলে সবচেয়ে প্রাচীন যে জনপদ, এটা হচ্ছে পুন্ড জনপদ। এই সেই পুন্ড যেটার পরবর্তী নাম চেঞ্জ হয়েছিল। ঠিক আছে, পুন্ড এটার নাম হয়ে যায় পরে পুন্ড বর্ধন। কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। দেখেন পুন্ড বর্ধন, এটার রাজধানী ছিল কোথায়? এটা রাজধানী ছিল মহাস্থানগড়। এই মহাস্থানগড়ের বর্তমান নাম হচ্ছে আজকের বগুড়া। ঠিক আছে, এখন পুন্ডের অধীনে কোন কোন অঞ্চলগুলো ছিল? যেমন আজকের যে দিনাজপুর, এই দিনাজপুরটা পুন্ডের অধীনে ছিল। আজকের যে রংপুর শহর, এটাও পুন্ডের অধীনে ছিল। আজকের যে বগুড়া শহর, এটাও কিন্তু পুন্ড নামক জনপদের অধীনস্থ ছিল। আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে, একসময় রংপুর প্রাচীন কোন জনপদে ছিল? একসময় এই রংপুরটা এটা হচ্ছে পুন্ড নামক জনপদে ছিল, বা পুন্ডবর্ধন নামক জনপদে ছিল। তাহলে কি পারবেন না আপনারা অ্যান্সার করতে? ইনশাল্লাহ পারবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনারা পারবেন, তাই তো? তাইলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কয়টি জনপদ ছিল আমাদের এই অঞ্চলে, মোট জনপদ, এরকম ভাবে প্রশ্ন আসতে পারে যে মোট জনপদ কয়টি ছিল। তাহলে মোট জনপদ কয়টি ছিল এরকম যদি প্রশ্ন আসে, তখন হবে 16টি, যেটা আমি একটু আগে বলেছি। এই 16টি জনপদ নিয়েই আমাদের এই বাংলা গঠিত হয়েছিল। হরিকেল, পুন্ড, সমতট, গৌড়, রাঢ়, হ্যাঁ, এরকম ভাবে টোটাল 16টি, কোথাও কোথাও লেখা আছে 15টি। তো 15টি বা 16টি জনপদে বিভক্ত ছিল। তো এই হচ্ছে বিষয়। এটা ক্লিয়ার? ক্লিয়ার। এবার আমরা দেখবো হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারে কি আছে?
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? দেখেন একটু আগে বলেছে জনপদ, এখন আবার একই রকমের প্রশ্ন এখানে বলেছে প্রাচীন বসতি। 41তম বিসিএস এর প্রশ্ন, প্রাচীন বসতি কোনটি? ময়নামতি, পুণ্ডবর্ধন, পাহাড়পুর, সোনারগাঁও। অনেকেই ধিপ করে অ্যান্সার করে ফেলবে, এটা এই পাহাড়পুরকে অ্যান্সার করে ফেলবে। আসলে কি এখানে পাহাড়পুর সবচেয়ে প্রাচীন বসতি? বলেন, আপনারাই বলেন, পাহাড়পুর কি আসলেই বসতি নাকি অন্য কোনোটা হবে? যে আমাদের মায়া মেহজাবিন আপু, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমার সাথে কানেক্ট থাকার চেষ্টা করেন, কানেক্ট থাকলে পড়া এখানে হয়ে যাবে। তাহলে আব্দুল কালাম সঠিক বলেছেন, রেবু আপু ঠিক বলেছেন আপনি, ইসরাত জাহান, তারপরে হচ্ছে আমাদের জাহার লালাল লাল জহরলাল না, আচ্ছা, জেবা মোবাসেরা, থ্যাংক ইউ সো মাচ। তাইলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে পুণ্ডবর্ধন। তাহলে সবচেয়ে প্রাচীন, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন যে বসতি, এটার নাম হচ্ছে কি? পুণ্ডবর্ধন বা পুণ্ডবর্ধন। এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ। এই সেই পুণ্ডবর্ধন, এই পুণ্ডবর্ধনের রাজধানী কোথায় ছিল? এটা হচ্ছে মহাস্থানগড়ে ছিল। মহাস্থানগড়টা আবার কয়েকটা রাজবংশ রাজধানী হিসাবে তারা এটাকে ব্যবহার করেছেন, যেমন গুপ্তদের, তারপর হচ্ছে মৌর্যদের। গুপ্ত এবং মৌর্য এই দুই বংশের রাজধানী কোথায় ছিল? এটা হচ্ছে মহাস্থানগড়ে ছিল। অনেক জায়গায় ভুলভাল বলে যে পালদের রাজধানী নাকি ওখানে ছিল, ভুয়া কথা, পালদের রাজধানী ওখানে ছিল না। এই হচ্ছে বিষয়। তারপরে দেখেন অর্থশাস্ত্র এর রচয়িতাকে, এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে। অর্থশাস্ত্র এটা একটা বইয়ের নাম। এই যে অর্থশাস্ত্র এর রচয়িতাকে, হলায়ুদ মিশ্র নাকি কৌটিল্য, পানিনি নাকি বুদ্ধায়ন? তাহলে অর্থশাস্ত্র এটা রচয়িতা যিনি, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের এই কৌটিল্য। এই হচ্ছে আমাদের কৌটিল্য, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের তিনি কি ছিলেন? পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। ঠিক আছে, পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি, পররাষ্ট্র উপদেষ্টা, এবং তিনি ছিলেন অর্থনীতি বিষয়ক উপদেষ্টা। তাহলে অর্থনীতি বিষয়ক উপদেষ্টা যিনি ছিলেন, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন এই কৌটিল্য। ঠিক আছে, তার এই বইতে পররাষ্ট্রনীতি, অর্থনীতি, আবার সমরনীতি, ঠিক আছে, সমরনীতি, এই বিষয়গুলো উল্লেখ ছিল তার এই অর্থশাস্ত্র বইতে। তো এগুলো আমাদের পরীক্ষাতে আসে যে অর্থশাস্ত্রের লেখককে। আবার পরীক্ষাতে আসে এই যে প্রাচীন গ্রন্থ রামায়ণ, এটা লেখককে। আবার আসে মহাভারত, এটা রচয়িতাকে। ঠিক আছে, মহাভারত বা রামায়ণ এগুলো রচয়িতাকে পরীক্ষাতে আসতে দেখা যায়। আবার দেখা যায় ইবনে বতুতার লেখা বিখ্যাত বই, এগুলো আমাদের পরীক্ষাতে আসে। তো এই জন্য প্রাচীন যে বইগুলো, এগুলো আপনাদের পড়ে ফেলতে হবে, কারণ প্রাচীন হাতে গোনা কয়েকটা, সর্বোচ্চ 20টা বই। এই 20টা বই পড়লে একটি নাম্বার আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকে। ঠিক আছে, আইনে আকবর, এটা লেখক কে? ঠিক আছে, তারপরে হচ্ছে তারপরে আরো অনেকগুলো বই আছে, তাই না? এই বইগুলো আপনারা পড়ে ফেলতে হবে। এবার আসেন আমরা একটু দেখে নেই রাজা কনিঙ্ক কোন বংশের শাসক ছিলেন। রাজা কনিঙ্ক কোন বংশের শাসক ছিলেন? উনি কি গুপ্ত বংশের শাসক ছিলেন, নাকি মৌর্য, নাকি কুষাণ, নাকি দেব বংশের শাসক ছিলেন? কনিঙ্ক এটা কিন্তু অনেক পুরনো রাজা, অনেক 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 পুরনো। অনেকে গুপ্ত দিয়ে দেয়, অনেকে আবার মৌর্য দিয়ে দেয়। ঠিক আছে, ভারতবর্ষের প্রথম রাজবংশ মৌর্য, ঠিক আছে, কিন্তু কনিঙ্ক কিন্তু মৌর্য বংশের শাসক ছিলেন না। তাইলে কনিঙ্ক আসলে কোন বংশের শাসক ছিল, এটা হচ্ছে আপনার কাছে জানতে চাচ্ছে। দেখি অ্যান্সার করেন তো আপনারা, পারবেন না? কনিঙ্ক কোন বংশের শাসক ছিলেন? কনিঙ্ক যে বংশের শাসক ছিলেন সেটা হচ্ছে কুষাণ বংশ। এই সে কুষাণ খ্রিস্টপূর্ব প্রথম শতকে কুষাণ বংশের শাসক বা রাজা হিসেবে দায়িত্ব পালন করেছেন যিনি, তিনি হচ্ছেন এই কুষাঙ্ক।
এভাবে হচ্ছে আপনাদের পরীক্ষাতে প্রশ্নগুলো আসবে। আমরা পড়াচ্ছিলাম প্রাচীন জনপদ এবং প্রাচীন জনপদের সাথে যে রাজবংশ এবং তার সাথে জড়িত যে সকল বিখ্যাত প্রসিদ্ধ ব্যক্তিগণ, সেই ব্যক্তিদের সম্পর্কেও আমি সাথে সাথে আলোচনা করে দিব আপনাদের। এখানে দেখেন কি বলা আছে, এখানে বলা আছে চরক ছিলেন কে? চরক কি ছিলেন? ইনি কি গণিতবিদ ছিলেন, জ্যোতির্বিদ ছিলেন, চিকিৎসাবিদ ছিলেন, নাকি অর্থশাস্ত্রবিদ ছিলেন? আচ্ছা স্যার, সাবজেক্টিভে কি ভর্তি হওয়া যাবে? জি ভাইয়া, সাবজেক্টিভে ভর্তি হতে পারবেন। আপনি কোন সাবজেক্টে আছেন এটা উল্লেখ করেন। আপনি রাষ্ট্রবিজ্ঞান, সমাজ কল্যাণ, নাকি বাংলা, নাকি গণিতের কোন সাবজেক্টে আছেন এটা জানাবেন, ঠিক আছে? আর সাবজেক্টিভের জন্য আপনাকে মাত্র দিতে হবে কত? 1300 টাকা, ঠিক আছে? সাবজেক্টিভের জন্য মাত্র 1300 টাকা। আর যারা জেনারেলের জন্য ভর্তি হবেন তাদেরকে আমরা বই দিব, তাদের জন্য মাত্র কত? 1499 টাকা, ঠিক আছে? আর সাবজেক্টিভের জন্য আমরা নিচ্ছি মাত্র 1300 টাকা। এই হচ্ছে লাইভ চলাকালীন সময়ে আমার একটা অফার। আচ্ছা, এখন আসেন আমরা দেখব চরক কে ছিলেন। চরক ছিলেন একজন আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ, ঠিক আছে? আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ হচ্ছে এই চরক। আবার কোথাও কোথাও লেখা থাকে চরক কে ছিলেন? চরক ছিলেন একজন চিকিৎসক। হ্যাঁ, চরক একজন চিকিৎসক, কিন্তু যখন চিকিৎসক এটা উল্লেখ থাকে, ঠিক আছে, আবার আয়ুর্বেদ শাস্ত্র উল্লেখ থাকে, তখন আমাকে অ্যান্সার করতে হবে আয়ুর্বেদ, ঠিক আছে? আয়ুর্বেদ শাস্ত্র যদি উল্লেখ না থাকে তখন আমি এই চিকিৎসাবিদ এটাকে অ্যান্সার করব। বুঝতে পেরেছেন? এটাকে অ্যান্সার করব। তো এরকম কনফিউশন অনেক থাকে, এই কারণে কনফিউশন গুলো আপনাদের ক্লিয়ার করে নিতে হবে এই সমস্ত ক্লাসগুলোতে। এই জন্য আমরা ফ্রি ক্লাসগুলো দেই। যদি আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী হয়ে থাকেন, আমাদের এই ফ্রি ক্লাসের মধ্যে আপনি সলভ করে নিতে পারবেন। আর যদি কপাল পোড়া হয়ে থাকেন তাহলে আমাদের নাগালে পাবেন না আপনি, ঠিক আছে? কত ভাই বোন দেখা যাচ্ছে যে অনায়াসে সময় কাটাচ্ছে, ঘুমাচ্ছে, ফিরতেছে, আবার বিশ্বকাপ ফুটবল দেখার জন্য আয়োজন হচ্ছে, আবার কেউ রাজনীতিতে সময় নষ্ট করছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে আপনার সময় একসময় চলে যাবে, আপনি এগুলো আর ফিরে পাবেন না। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার ইচ্ছা, আপনি সিদ্ধান্ত নেবেন আপনার ভাগ্য পরিবর্তন করতে চান কিনা। আল্লাহ আপনার ভাগ্য ততক্ষণ পরিবর্তন করবেন না যতক্ষণ আপনি চাইবেন, ঠিক আছে? আসেন, ভারতবর্ষের কোন যুগের ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য বলা হয়? ভারতবর্ষে কোন যুগের ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য বলা হয়? এখন দেখেন, ভারতবর্ষের কোন যুগের ভাস্কর্যকে কি বলা হয়? ধ্রুপদী ভাস্কর্য বলা হয়ে থাকে। মৌর্য যুগের, গুপ্ত যুগের, পাল যুগের, নাকি সুলঙ্গ যুগের, ঠিক আছে, বা কলিঙ্গ যুগের? এটা ছিল কোন যুগের মূলত এই ভাস্কর্যগুলো নির্মিত হয়েছে? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, জি আপনারা অনেকে করেছেন, অনেকে এই অ্যান্সারটা করেছেন, সেটা হচ্ছে গুপ্ত যুগ। এর প্রশ্ন হচ্ছে ভাইয়া কেন এই গুপ্ত যুগ কেন? কারণ ভারতবর্ষে যে ভাস্কর্য বা কারুশিল্প এটা সূচনা করেছেন যেই যুগে, সেটা হচ্ছে এই গুপ্ত যুগে, ঠিক আছে? এই সেই গুপ্ত, অনেকে গুপ্ত লিখতে গিয়ে লিখে বেড়ে সুপ্ত, ঠিক আছে? তাইলে এই যে গুপ্ত যুগ, এটা হচ্ছে ভারতবর্ষের সোনালী যুগ। যদি পরীক্ষাতে আসে ভারতবর্ষের সোনালী যুগ কোনটি? ভারতবর্ষের সোনালী যুগ যেটি, সেটা হচ্ছে এই গুপ্ত যুগ, ঠিক আছে? ভারতবর্ষের সোনালী যুগ যেটি, এটা হচ্ছে গুপ্ত যুগ। আর গুপ্ত যুগের যিনি প্রতিষ্ঠাতা, আপনারা কি জানেন এই যে গুপ্ত বংশ, এই গুপ্ত বংশ এটার প্রতিষ্ঠাতা কে? এটার প্রতিষ্ঠাতা যিনি, তিনি হচ্ছেন প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত উনি মূলত এই বংশটা প্রতিষ্ঠা করেছেন। আর এই বংশে একজন শ্রেষ্ঠ শাসক রয়েছে, যে শ্রেষ্ঠ শাসক মূলত এই ভাস্কর্যগুলো তৈরি করেছেন। তাহলে শ্রেষ্ঠ শাসক যিনি, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সমুদ্রগুপ্ত। আপনারা মনে হয় জানেন, এই সেই সমুদ্রগুপ্ত এত পাওয়ারফুল ছিল
দীর্ঘকাল এই ভারতবর্ষকে শাসন করেছে। তাই সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন। ঠিক আছে, তাইলে ভারতবর্ষের নেপোলিয়ন হিসাবে পরিচিত কে? ভারতবর্ষের নেপোলিয়ন হিসেবে পরিচিত যিনি, তিনি হচ্ছেন এই সমুদ্রগুপ্ত, যিনি গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ রাজা যিনি, গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ রাজা যিনি, তিনি হচ্ছেন এই সমুদ্রগুপ্ত। ঠিক আছে, তাকে ভারতবর্ষের নেপোলিয়ন বলা হয়। এই যুগে আরেকজন শাসক ছিল, আপনার নাম শুনেছেন, ওনার নাম হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নাম শুনেন নাই? এই সে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে প্রথম চন্দ্রগুপ্ত উনি মূলত এই বংশটা প্রতিষ্ঠা করেছেন। তাহলে চন্দ্রগুপ্ত নামে আরেকজন ব্যক্তিও এই যুগে শাসক হয়েছিলেন, তাদের বংশধর। এই কারণে ওনার নাম হয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই সে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তিনি জ্ঞানীদের কদর করতেন। বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে জ্ঞানীরা এসে তার এখানে খুব সমীহ পাইতেন, খুব কদর পাইতেন। এই কারণে তিনিও আবার জ্ঞানীদেরকে সুযোগ সুবিধা দিতেন, লেখো, খাও, দাও, এখানে থাকো, আমাকে বিনোদন দাও। এরকম গুপ্ত যুগের দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ দরবারে প্রথম সারির যে মেধাবী আপনাদের মতো, এরকম 9 জন মেধাবীকে উনি নাম দিয়েছেন নবরত্ন। ঠিক আছে, পরীক্ষাতে আসতে পারে এই যে নবরত্ন টার্ম, এই নবরত্ন এটা আসলে কার সময়ে পরিচিত ছিল? নবরত্ন দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ দরবারের 9 জন মেধাবী এবং বিখ্যাত ব্যক্তিদেরকে। এই নবরত্নের মধ্যে 1 নং রত্নটা কে ছিল? যদি পারেন কমেন্টে জানান, যদি পারেন কমেন্টে জানান। কোন নাম্বারে যোগাযোগ করলে যারা শীট পাব, বই পাবেন, আপনি বই পাবেন ভাইয়া, বই পাবেন। এখানে আসলে আমরা বইগুলো ভর্তির সাথে সাথে আমরা দিয়ে দিব। হ্যাঁ, আর যারা পূর্বে ভর্তি হয়েছেন তারা জাস্ট 300 টাকা দিলেই আমরা বই দিয়ে দিব। আগে তো আপনাদের ফি কম নিয়েছি, এখন বইয়ের ফি আমরা 300 টাকা রাখবো, কারণ বইয়ের দামই আছে 1200 টাকা। আর যারা নতুন করে ভর্তি হবেন তারা জাস্ট 1499 টাকা দিলেই হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, এখন আসেন নবরত্ন। নবরত্ন তেল দিলে মাথা ঠান্ডা হয়ে যায়, এটা কি? দেখি তেলের নাম। এই তো, থ্যাংক ইউ সো মাচ। আমাদের রেবু আপু সঠিক বলেছেন। আলী সরকার মাত্র জয়েন করেছেন, এমডি সেকান্দার আলী। আচ্ছা, তাইলে নবরত্নের মধ্যে 1 নং নবরত্ন যিনি, তিনি হচ্ছেন আর কেউ নন, কালিদাস। এই সেই কালিদাস, এই সেই কালিদাস, তিনি হচ্ছেন 1 নং রত্ন। তাহলে নবরত্নের 1 নং রত্নটা যিনি, তিনি আর কে? তিনি হচ্ছেন আমাদের কালিদাস, পণ্ডিত কালিদাস, যিনি সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত, যিনি সংস্কৃত ভাষার শ্রেষ্ঠ কবি হিসেবে পরিচিত। তাহলে ক্লিয়ার? বলেন এটা ক্লিয়ার কিনা? যদি এটা ক্লিয়ার হয় লিখবেন ডান। আর ভাই লিখেন না, ঠিক আছে, চুপচাপ ক্লাস করলে কি হবে বলেন? আপনার রিয়াকশন লাগবে না, রিয়াকশন দিতে হবে তো। ডান, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, অথবা নেক্সট। আপনি যখন আমাকে নিয়ে যাবেন আমি তখন সামনের দিকে যাব। এখন দেখা যাচ্ছে যে অনেকে আছে শুধু ক্লাস দেখে, কোনো প্রকার কানেকশন নাই। এই প্রশ্নগুলো আপনি নোট করে রাখবেন, প্রয়োজনে নোট করে রাখবেন, অনেক কাজে দিবে। আসেন, ভারতবর্ষের নেপোলিয়ন কাকে বলা হয়? এই প্রশ্নের অ্যান্সার আপনি করেন, বলেন। এই প্রশ্নের অ্যান্সার আপনি করবেন যে ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? একটু আগে আমি বলেছি, এটা ভারতের নেপোলিয়ন হিসেবে পরিচিত কে? কনিষ্ক, অশোক, সমুদ্রগুপ্ত নাকি হর্ষবর্ধন? হ্যাঁ বলেন তো, কনিষ্ক, অশোক, সমুদ্রগুপ্ত নাকি হর্ষবর্ধন? এটার সঠিক অ্যান্সার কি হবে একটু জানিয়ে দেন। গুড গুড, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কার্তিক, তারপরে মহিব, হারুন রশিদ। আচ্ছা, কোন নাম্বারে পাঠাবো আমি আগেই? জি, হারুন রশিদ, আপনি হচ্ছে এই নাম্বারে পাঠাবেন। এই যে নাম্বার দেয়া আছে, এই নাম্বারে হচ্ছে আপনি টাকা পাঠিয়ে দিলে আপনার কাছ থেকে ঠিকানা জেনে নিব আমরা, ঠিকানাতে বই চলে যাবে। ঠিক আছে,
হ্যাঁ, যতই দিয়েছেন, যারা আমাদের পুরনো স্টুডেন্ট, ভর্তিকৃত স্টুডেন্ট যারা, তারা জাস্ট 300 টাকা দিলে আপনি বই পেয়ে যাচ্ছেন 4টা। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেলাম। ভারতের নেপোলিয়ন হিসেবে পরিচিত যিনি, তিনি হচ্ছেন সমুদ্রগুপ্ত। ভারতের নেপোলিয়ন হিসেবে পরিচিত যিনি, তিনি কে? তিনি হচ্ছেন এই সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্তই মূলত ভারতে এই যে কারুকার্য, ভাস্কর্য, এগুলো তৈরি করা শুরু করেন। এর আগে ভারতবর্ষের মানুষজন বুঝতোই না। ভারতবর্ষের মানুষজন যাযাবরের মতো জীবন যাপন করতেন। ভারতবর্ষের মানুষজন ঘরবাড়ি নির্মাণ করে থাকবে এরকম হয়নি। ঠিক আছে, ওই যে নদীর তীরবর্তীতে তারা হচ্ছে থাকতেন, খাইতেন, মরে যাইতেন। তো এই ছিল ভারতবর্ষের মানুষের মানে ইতিহাস। আচ্ছা, এখন দেখেন পরবর্তী প্রশ্ন। কালিদাসের একটি নাটক, কালিদাসের নিচে একটি নাটক আছে, এটা কি মালতী মাধব, নাকি মালবিকাগ্নি মিত্রম, নাকি মধুমালতী, নাকি কৃচ্ছ কটিক? হ্যাঁ, কালিদাসের অনেক নাটক রয়েছে। এই 4টার মধ্যে একটা নাটকের নাম আপনি বলতে হবে। কালিদাসের নাটকের নাম কি? সঠিক অ্যান্সার হচ্ছে মালবিকাগ্নি মিত্রম। এগুলো হচ্ছে অনেক পুরানো আর কি। আরো আছে কালিদাসের, আরো অনেক নাটক আছে। এই নাটকগুলোর মধ্যে যেমন একটা হচ্ছে রঘুনাথ, ঠিক আছে, রঘুনাথ, আর একটা হচ্ছে মেঘদূত। এই যে মেঘদূত এবং রঘুনাথ, এগুলো কিন্তু তার নাটক, কালিদাসের নাটক। মেঘদূত এবং রঘুনাথ কার নাটক? এটা হচ্ছে সংস্কৃত ভাষার কবি কালিদাস, মহাপণ্ডিত কালিদাস। ওনার নাটকের নামই হচ্ছে রঘুনাথ এবং মেঘদূত। ঠিক আছে, এবং এই যে মালবিকাগ্নি মিত্রম, এটাও কিন্তু তারই রচিত একটি নাটক। সংস্কৃত ভাষায় তিনি নাটক রচনা করতেন। আসেন, অমরকোষ কি জাতীয় গ্রন্থ? অমরকোষ কি জাতীয় গ্রন্থ? মহাকাব্য, নাকি নাটক, নাকি অভিধান, নাকি উপন্যাস? এই যে অমরকোষ, দেখেন এই যে কোষ, এগুলো আসলে এটা কি মহাকাব্য? নো, এটা কোনো মহাকাব্য নয়। অমরকোষ কিন্তু মহাকাব্য না। তাহলে কি নাটক? না। তাহলে এটা হচ্ছে একটা অভিধান বা ডিকশনারি। ঠিক দেখছেন কিনা? প্রাচীনকালে কিন্তু ডিকশনারিও ছিল। প্রাচীনকালে সংস্কৃত ভাষার যে ডিকশনারি, বাংলা ভাষার ডিকশনারি, ইংরেজি ভাষারও ডিকশনারি আর ছিল না। ঠিক আছে, তবে সংস্কৃত ভাষার ছিল। সংস্কৃত ভাষার যে ডিকশনারিটা বা অভিধান, এটার নাম হচ্ছে অমরকোষ। আবার ইংরেজি ভাষায় যে প্রথম ডিকশনারিটা বা লেক্সিকোগ্রাফি, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 1755 সালে তৈরি হয়েছিল। আচ্ছা, তাহলে অমরকোষ আমরা জানলাম এটা হচ্ছে একটি অভিধানের নাম। এবার আসেন গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকাল। গঙ্গারিডাই নামক একটা রাজ্য ছিল এই অঞ্চলে, গঙ্গারিডাই বা গঙ্গারিউড নামে একটি, যেমন একটা লাইন ছিল যেমন পদাস্ত্রিশ্বরওয়াত্তামায়াং বায়াংশি বঙ্গবগাদর্শরপাদা। এই যে বঙ্গবগাদর্শরপাদা, এটা হচ্ছে ঐতিহ্য আরণ্যকের মধ্যে লেখা ছিল। তো সেখানে দেখতে পাওয়া যায় যে গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্ব কত সাল থেকে কত সাল পর্যন্ত? খ্রিস্টপূর্ব 4th শতাব্দী। খ্রিস্টপূর্ব 4th শতাব্দীতে এর অস্তিত্ব পাওয়া গিয়েছিল এই অঞ্চলে। এখন যে এই অঞ্চল আসলে কোথায় আছে এক্স্যাক্টলি কেউ বলতে পারে না, কারণ তখন তো আসলে বইতে স্পেসিফিক লেখা হয় নাই। দেখছেন কিনা এই গঙ্গারিডাই কত মানুষ গত হয়েছে, কত মানুষ গত হয়েছে। তারপর আসেন গঙ্গারিডি সম্পর্কে জানার উৎসটা কি? এই যে গঙ্গারিডাই বা গঙ্গারিডি, এই সম্পর্কে আপনারা কোন বই থেকে জানতে পারবে? হিন্দু, নাকি বৌদ্ধ গ্রন্থ, নাকি চৈনিক পরিব্রাজকের বিবরণ, না গ্রিক লেখকদের বিবরণ? সঠিক অ্যান্সার হচ্ছে গ্রিক লেখকদের বিবরণ থেকেই এই গঙ্গারিডাই এর ইতিহাস আমরা জানতে পাই। গ্রিক লেখকদের ইতিহাস থেকে মূলত আমরা এগুলো জানতে পারি। কারণ পৃথিবীতে তখন গ্রিকরাই ছিল অনেক শিক্ষিত, ভদ্র, মার্জিত, এবং পৃথিবীতে আইডল ছিল তারা। তারপরে হচ্ছে আপনার ইতালি হয়, তারপর এরা আরবরা হচ্ছে আইডল, তারপর রাশিয়া হয়েছিল আইডল, এখন বর্তমানে আইডল হলো যুক্তরাষ্ট্র। ঠিক আছে, আর কিছুদিন পরে এসে যাবে চা চিনি লিচি লুচি, অর্থাৎ আমাদের
আমাদের বন্ধু রাষ্ট্র চীন পৃথিবীর আইডল রাষ্ট্রে পরিণত হবে। অলরেডি প্র্যাকটিস করা শুরু করেছে, ঠিক আছে, অলরেডি প্র্যাকটিস করা শুরু হয়েছে। চীন যেভাবে খায় বাঙালিরও এভাবে খায়, চীন নুডলস যেভাবে খায় বাঙালিরও দেখে যে এভাবে খায়। তারপরে চীনা অনেক প্রোডাক্ট বাংলাদেশে যেগুলা যুক্তরাষ্ট্রও আনতে পারে নাই। তার মানে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেকটাই এগিয়ে আছে, অনেকটাই এগিয়ে আছে। তারপরে আসেন গঙ্গারিডাই রাজ্যের অবস্থান ছিল কোথায়? এটার অবস্থান ছিল বাংলায়। গঙ্গারিডাই এই রাজ্যের অবস্থান কোথায় ছিল যদি পরীক্ষাতে আসে? এটার অবস্থান ছিল কোথায়? বাংলাতে ছিল এই গঙ্গারিডাই রাজ্যের অবস্থান, ঠিক আছে। তারপরে দেখেন বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? তাহলে দেখেন এই প্রশ্নটাও সর্বোচ্চ আশা প্রশ্নগুলোর মধ্যে, সর্বোচ্চ মানে পরীক্ষাতে এসেছে এই প্রশ্নটা। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সমতট, পুন্ড, বঙ্গ, হরিকেল? আমরা একটু চেক করে নিই। মনে রাখবেন এই যে সমতট, এই সমতটের অধীনে ছিল আজকের কুমিল্লা এবং কুমিল্লা প্লাস নোয়াখালী। এই যে কুমিল্লা এবং নোয়াখালী এই দুই জনপদের দুই অঞ্চলটা ছিল সমতট নামক জনপদে। তারপর হচ্ছে পুন্ড, পুন্ড ছিল কোথায়? যেমন রংপুর, যেমন ছিল দিনাজপুর, ঠিক আছে, রংপুর, দিনাজপুর, তারপর হচ্ছে বগুড়া। তারপরে এখানেও কিন্তু আমরা পাই নাই, ঠিক আছে, ঢাকাকে এখনো পাই নাই। তাহলে বঙ্গ, এই বঙ্গের অধীনে ছিল আজকের ঢাকা, তারপর কি ফরিদপুর, তারপর হচ্ছে বরিশাল। তাহলে দেখেন বঙ্গের অধীনে ছিল কারা? ফরিদপুর ছিল, তারপর হচ্ছে ঢাকা ছিল, বরিশাল ছিল, এই অঞ্চলটা। তার মানে ঢাকা কমন পড়ে গেছে, তাই না? ঢাকা যেহেতু পেয়ে গেছে আর দেখা দরকার নাই। তাহলে বঙ্গের অধীনে যে অঞ্চলগুলো ছিল সেটা হচ্ছে ফরিদপুর, তারপরে হচ্ছে বরিশাল এবং ঢাকা। এবং এই সেই বঙ্গ নামক যে জনপদ, এই যে বঙ্গ যে জনপদটা, এই জনপদ ছিল সবচেয়ে শক্তিধর, সবচেয়ে শক্তিধর জনপদ। তাহলে সবচেয়ে শক্তিধর যে জনপদ রয়েছে এই জনপদগুলোর মধ্যে বঙ্গটা হচ্ছে সেরা। এবং এই বঙ্গ থেকেই আজকে কি হয়েছে? বাংলাদেশ হয়েছে, ঠিক আছে, বাংলাদেশ নামকরণ হয়েছে। বাংলাদেশ নামকরণ হয়েছে কবে? এটা হয়েছে 5 ডিসেম্বর 1969 সালে। 5 ডিসেম্বর 1969 সালে পূর্ব পাকিস্তান থেকে এই অঞ্চলের নামকরণ করা হলো বাংলাদেশ। পরীক্ষাতে আসে প্রায়। বাংলাদেশ নামকরণ হয় কত সালে? 5 ডিসেম্বর 1969 সালে বাংলাদেশ নাম হয়েছে। তো এরকম ভাবে আপনাদের পরীক্ষাতে কিন্তু আসবে। তাহলে প্রত্যেকটা টপিক দেখেন খুবই আলোচিত। আর জনপদ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 200% শিওর। জনপদ থেকে আপনার 200% শিওর প্রশ্ন আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। জনপদ থেকে আপনি প্রশ্ন পাবেন, পাবেন, পাবেনই, কোনো সন্দেহ নেই। যেমন আরো দেখি আর কি কি আসছে এখান থেকে। বর্তমান বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এটার অ্যান্সার আপনারাই করবেন, আমি আর বলে দিব না। প্রাচীনকালে বরিশাল, তারপর হচ্ছে ফরিদপুর, বরিশাল, তারপর হচ্ছে ফরিদপুর, বরিশাল, তারপর হলো ফরিদপুর। এই দুইটা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বা কোন অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল? সমতট, পুণ্ডবর্ধন, বঙ্গ নাকি রাঢ়? দেখি বলেন তো। জি নাজিয়া খান রাত্রি, ক্লাসে মনোযোগী হন, ক্লাসে মনোযোগী হন, ইরেলেভেন্ট বিষয় আমি ওগুলো বলবো, আমি ওগুলো বলবো। ইমরান হাসান, মনিয়াপু, তারপর মাহিয়া অ্যান্সার করেছেন। রাকিব, থ্যাংক ইউ সো মাচ। রোমানা আক্তার, ইভা, এমডি হান্নান, তারপরে আমাদের দেবনাথ কি বলছে, ডেথ নোজ নো টাইম এর নাম আপনার, জাকি আছেন, রেবু আপু, সোয়াইব সিনান, সৌরভ শাহরিয়ার, মৌসুমী আক্তার, ইয়াসমিন আক্তার, ইতি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আনোয়ার হুসাইন, হায়দার খান, ঠিক হয়ে যান।
তাহলে বলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা? বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এটা হচ্ছে যারা যারা বঙ্গ দিয়েছেন তাদেরটাই সঠিক হয়েছে। বরিশাল এমন একটি জনপদ যেটা বঙ্গের অধীনেও ছিল, আবার চন্দ্রদ্বীপ এর অধীনেও ছিল। এই যে চন্দ্রদ্বীপ, এটার অধীনেও ছিল কে? বরিশাল। মানে দুইটি জনপদের মধ্যেই বরিশালকে পাওয়া যায়। আর বরিশালের ওয়েদার এটা তো অসাধারণ, আলহামদুলিল্লাহ। বরিশালের ওয়েদার আমার মনে হয় বাংলাদেশের সেরা ওয়েদার। আমি লঞ্চে গিয়েছি তো বরিশাল, অসাধারণ লাগে বরিশাল। বাংলার শস্য ভান্ডার বলা হয় এই সেই বরিশালকে। এখন ইলিশ উৎপাদনে যে সেরা জেলা, এটা হচ্ছে বরিশালের ভোলা, তাই না? ইলিশ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি? সবাই চাঁদপুর দিয়ে আসবে। শীর্ষ জেলা হচ্ছে ভোলা। ইলিশ উৎপাদনে শীর্ষ জেলা এটা কিন্তু বরিশাল বিভাগের ভোলা জেলা। তাহলে বলেন, পারবেন না এগুলো? পারতে হবে। গুড। আচ্ছা, তারপরে আসেন শালবন বিহার প্রত্নস্থলটি কোন জনপদে ছিল? 15 নম্বর প্রশ্ন, শালবন বিহার প্রত্নস্থলটি কোন জনপদে ছিল? এটা কি বঙ্গ, সমতট, রারো নাকি পুন্ড? প্রশ্ন হচ্ছে এই যে শালবন বিহার এটা কোথায়? দুইটা জায়গা আছে বাংলাদেশ শালবন নামে। একটা হচ্ছে শুধু শালবন, আর একটা হচ্ছে শালবন বিহার। যখন বিহার বলা হবে তখন এটার অবস্থান হচ্ছে কুমিল্লায় অবস্থান। আর যখন শুধু শালবন বলা হবে তখন হবে গাজীপুরে অবস্থিত হচ্ছে এই শালবন। ঠিক আছে, কিন্তু প্রশ্নে আছে শালবন বিহার বৌদ্ধদের। তাহলে এটা কোথায় অবস্থিত? আমরা তো জানি কুমিল্লা, নোয়াখালী যেই জনপদের অধীনে, এটা হচ্ছে সমতট। তার মানে সমতট সঠিক অ্যান্সার। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সমতট, কারণ সমতট নামক জনপদের অধীনে ছিল আজকের এই কুমিল্লা এবং নোয়াখালী। তাহলে শালবন বিহার, তারপরে হচ্ছে ওই যে দেখা যাচ্ছে যে পাথর, খোদার পাথর ভিটা, কি বলে এটা? খোদার পাথর না, এটা হচ্ছে ময়নামতি। এগুলা হচ্ছে টোটাল কোথায়? টোটাল হচ্ছে কুমিল্লাতে। ময়নামতিটা এটা হচ্ছে কুমিল্লাতে অবস্থিত, যেগুলো সমতট নামক জনপদের অধীনস্থ ছিল। আর এই যে রারো একটা জনপদ, এই অঞ্চলের মানুষজনকে বলা হতো রুক্ষ, মানে খুব মেজাজি লোক ছিল, হঠাৎ করে রাগ হয়ে যেত। ঠিক আছে, খুব ডেঞ্জারাস লোক ছিল এই রুরো। ভাগীরথী নদীর তীরে যাদের বসবাস ছিল, এই অঞ্চলের মানুষজনের কথার আগেই চেতে যেত, এখনো আছে। কথার আগেই মানুষ খুব রেগে যেত আর শুরু করতো মায়ের। ঠিক আছে, কথার আগে শুরু হয়ে যেত তার হাতের কাজ। তো এভাবে হচ্ছে আপনাদের পরীক্ষাতে যদি আসে, পারবেন তো নাকি? দেখেন, গোপালগঞ্জ জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এক সময় এই যে গোপালগঞ্জ, এটা পরীক্ষাতে কতবার আসছে? গোপালগঞ্জ জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? তাইলে মনে রাখতে হবে বরিশালের কাছাকাছি, কিন্তু এটা হবে চন্দ্রদ্বীপ। তার মানে চন্দ্রদ্বীপ, তারপর হচ্ছে বরিশাল, এগুলা হচ্ছে চন্দ্রদ্বীপের অধীনে ছিল বরিশাল এবং গোপালগঞ্জ। এটা চন্দ্রদ্বীপ নামক জনপদের অধীনে ছিল। আর এই যে হরিকেল, এই হরিকেলের অধীনে ছিল আজকের চট্টগ্রাম, তারপর হচ্ছে সিলেট। এই দুটি অঞ্চল কোথায় ছিল? এই দুটি অঞ্চল ছিল হচ্ছে হরিকেল নামক জনপদে। তাইলে হরিকেলের অধীনে ছিল আজকের চট্টগ্রাম এবং সিলেট এবং পার্বত্য চট্টগ্রাম সহ। কিন্তু গোপালগঞ্জ যদি বলা হয় তখন সেটা হবে চন্দ্রদ্বীপ। এটা আবার বাকলা নামেও পরিচিত ছিল, নাম শুনেছেন? এটাকে বাকলা বলা হতো,
এই বাকলার অধীনে ছিল আজকের এই চন্দ্রদ্বীপ। আর চন্দ্রদ্বীপের বর্তমান নামেই বরিশাল। চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল। চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। এবার আসেন, প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলের জনপদকে কি বলা হয়? হ্যাঁ, দেখেন প্রশ্নগুলো কেমনে আসছে। এই প্রশ্নটা বিশ্ববিদ্যালয়তে এসেছে, এই প্রশ্নটা আবার বিসিএস এসেছে, আবার এই প্রশ্নটা নিবন্ধনে এসেছে। অনেক প্রশ্নে এসেছে দেখা যায় প্রাচীন জনপদ থেকে, তাই না? তাহলে প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা এবং করতোয়া, তাহলে করতোয়া নদীটা এটা মূলত হচ্ছে কোথায় বলেন? বগুড়াতে না? তাহলে গঙ্গা নদী এটা রাজশাহী দিয়ে ঢুকছে না পদ্মা নামে? তাহলে বলেন নদীর মাঝে অঞ্চলের জনপদকে কি বলা হয়? সমতট। আচ্ছা, সমতট কি এখানে? না, সমতট হচ্ছে এটা কুমিল্লার দিকে। ঠিক আছে, বাংলার দুঃখ হিসাবে পরিচিত, কি বলে কুমিল্লার দুঃখ, গুমতির কাছাকাছি হচ্ছে সমতট। তার মানে সমতট এখানে হবে না, এটা নিশ্চিত। এবার আসেন হরিকেল হয় কিনা চেক করি। হরিকেলটা হচ্ছে বাংলাদেশের পূর্ব দিকে, পূর্ব এবং উত্তর দিকে, মূলত হচ্ছে পূর্ব দিকেই, এটা চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে। তাহলে চট্টগ্রাম সিলেট অঞ্চলে কি আসলে এটা আছে? চট্টগ্রামে যেমন আমরা সাগর পাই, বঙ্গোপসাগর, সিলেটে আমরা সুরমা কুশিয়ারা নদী পাই, তার মানে ওখানে কিন্তু এই করতোয়া বা গঙ্গা নদীর স্থল নাই, ফলে হরিকেল হচ্ছে না। তাহলে কি বরেন্দ্র নাকি পুন্ড্র? তাহলে বরেন্দ্র আসলে কোনো জনপদ না, মূলত পুন্ড্র হচ্ছে একটি জনপদের নাম। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে পুন্ড্র। এই পুন্ড্র নামক জনপদ করতোয়া ও গঙ্গার মাঝামাঝি অবস্থানে রয়েছে। আবার বলা হয়ে থাকে পুন্ড্রবর্ধন, এই যে পুন্ড্রবর্ধন জনপদ, এটা রাজধানী কোনটি? এটা রাজধানী হচ্ছে মহাস্থানগড়। যদি পরীক্ষাতে আসে মহাস্থানগড় কোন নদীর তীরে, মনে রাখতে হবে মহাস্থানগড় হচ্ছে এই করতোয়া নদীর তীরে। তাহলে মহাস্থানগড় হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত। কোন তীরে? এটা হচ্ছে পূর্ব তীরে, করতোয়া নদীর পূর্ব তীরে এই মহাস্থানগড় নামক রাজধানীটি অবস্থিত। করতোয়ার তীরেই হচ্ছে মূলত এই মহাস্থানগড়ের অবস্থান। তো এইভাবে হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে একই ধরনের প্রশ্ন, একই ধরনের টপিক থেকে প্রশ্ন আসে। এই জন্য যা পড়বেন বুঝে শুনে ভালো করে মাথায় গেঁথে নেন, আর মানচিত্রটা মাথায় ঢুকান। মানচিত্র যদি আপনার ব্রেনে না থাকে, বাংলাদেশের ম্যাপটা যদি আপনার ব্রেনে না থাকে, আপনি যতই ভালো পড়েন না কেন, যতই মুখস্থ শক্তি থাকুক, পরীক্ষার হলে কিন্তু আউলিয়া ফেলবেন। এই জন্য বুঝে শুনে মানচিত্র ধরেই সাধারণ জ্ঞান পড়া আমাদের উচিত। আচ্ছা, এবার আসেন আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে প্রাচীন রারদ জনপদ অবস্থিত কোথায়? তাহলে আজকের প্রশ্নগুলো কি কি থেকে? প্রাচীন জনপদ থেকে। প্রাচীন যে রারদ জনপদ, এটা কি বগুড়া, কুমিল্লা, বর্ধমান নাকি বরিশাল? তাইলে রারো কিন্তু বরিশাল না, রারো কিন্তু কুমিল্লাতেও না, এটা কোথায় হবে? বর্ধমান। এটা বর্ধমান, এটা পশ্চিম বাংলায় পড়েছে, বর্তমানে এটা জেলা, বর্ধমান জেলা। ওই যে বাগীরথী নদীর তীরে এই রারো নামক জনপদের অবস্থান। এই অঞ্চলের মানুষজন কি ছিল? বদমেজাজি। ঠিক আছে, বদমেজাজি ছিল আপনাদের মতো, প্রচুর পরিমাণ রাগ করত, অল্পতেই তারা রেগে যাইত। প্রাচীন রারো জনপদ অবস্থিত কোথায়? এটা হচ্ছে পশ্চিম বাংলায় ভাগীরথী নদীর তীরে এই বর্ধমানে অবস্থিত। এখনো আছে, পশ্চিম বাংলায় এখনো আছে। শুভেন্দুর অধিকারী পাশ করার সাথে সাথে এই অঞ্চলের মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের যা কিছু আছে সব তছনছ করে দিচ্ছে। এবার মুসলমানদেরকে সেখান থেকে কিভাবে উচ্ছেদ করা যায় পরিকল্পনার ছক আঁকতেছেন, বাড়িঘর থেকে বের করে দিচ্ছেন, আর বলতেছে এগুলো নাকি এআই দিয়ে তৈরি। ঠিক আছে, এগুলো নাকি এআই দিয়ে তৈরি। আমি জানি না কোনটা এআই আর কোনটা অরিজিনাল, আমি আসলে বুঝতে পারছি না আপনাদের কথাবার্তা। তো এই হচ্ছে বিষয়। এবার আসেন তাম্রলিপ্ত কি? একটা হচ্ছে তাম্রলিপি আর একটা হচ্ছে তাম্রলিপ্ত। প্রশ্ন বুঝেন, তাম্রলিপ্ত, গুপ্ত, সুপ্ত, তা লিপ্ত বলেছে, এখানে তাম্রলিপি বলে নাই। ঠিক আছে, যদি বলা হতো তাম্রলিপি তখন আমি অন্য কিছু চিন্তা করতাম, কিন্তু এখানে বলেছে তাম্রলিপ্ত। এটা কি প্রাচীন জনপদ নাকি তামার
পাতে শাসনাদেশ নাকি প্রাচীন গ্রন্থ নাকি প্রাচীন ভাষা? তাহলে এটা মূলত একটা প্রাচীন জনপদের নাম। ঠিক আছে, তাম্রলিপ্ত একটা জনপদের নাম, আবার এটা একটা বন্দরের নামও। ঠিক আছে, এটা একটা বন্দর নামেও পরিচিত। এই যে তাম্রলিপি, এটা কি? এটা তামার পাতে শাসনাদেশ। হ্যাঁ, এটা ঠিক আছে, তাম্রলিপি। এটা লিপি মানে হচ্ছে যে বর্ণমালা যেগুলো, ঠিক আছে, তাম্র মানে হচ্ছে তামা, ওইটা ঠিক আছে। কিন্তু তাম্রলিপ্ত যদি বলা হয় তখন হবে প্রাচীন জনপদ। এটা হলো প্রাচীন জনপদ। তাহলে পারবেন না এগুলো? এবার আসেন, বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি? বাংলার যে প্রাচীন বন্দর বা জনপদ, এটার নাম কি? এটার নাম হচ্ছে তাম্রলিপ্তি। ঠিক আছে, এই যে তাম্রলিপ্তি, এটি হচ্ছে প্রাচীন বন্দর। আবার এই নামে কি আছে? এই নামে জনপদও আছে। তাহলে প্রাচীন একটি বন্দর, যে বন্দরে গ্রিকরা ব্যবসা বাণিজ্য করার জন্য আসতেন, বিভিন্ন সভ্যতার লোকজন ব্যবসা বাণিজ্য করার জন্য আসতেন, এটার নামই কি? এটার নামই হচ্ছে তাম্রলিপ্তি। ঠিক আছে, বাংলাদেশে অনেক বন্দর এখন হয়েছে, কিন্তু প্রাচীনকালে এই একটা মাত্র বন্দর ছিল, যেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য মানুষজন ব্যবহার করত। গ্রিকরা, তারপরে হচ্ছে আফ্রিকানরা এই অঞ্চলে আসতো বাণিজ্য করার উদ্দেশ্যে। তারপরে আসেন, প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে? প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা, তাহলে অশোক মৌর্য নাকি গুপ্ত মৌর্য নাকি সমুদ্রগুপ্ত নাকি এর কোনোটাই না? প্রাচীন বাংলা যে মৌর্য শাসন, এটার প্রতিষ্ঠা কে করেছেন? চন্দ্রগুপ্ত মৌর্য নাকি অশোক মৌর্য? অশোক মৌর্য উনি না, এটা নিশ্চিত আমি। কারণ চন্দ্রগুপ্ত মৌর্যের যিনি নাতি, ঠিক আছে, তিনি হচ্ছেন অশোক। চন্দ্রগুপ্ত মৌর্যের একজন ছেলে ছিল যার নাম বিন্দুসার, এই বিন্দুসারের ছেলের নামে হচ্ছে অশোক। ঠিক আছে, তার মানে এই বংশের প্রতিষ্ঠাতা যিনি, তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। আরেকটা বিষয় একটু মনে রাখেন, সেটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন যে রাজবংশ, ভারত বর্ষের সবচেয়ে প্রাচীন রাজবংশ, প্রাচীন যে রাজবংশ, ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন যে রাজবংশ, সেটা হচ্ছে মৌর্য বংশ। ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন যে রাজবংশ, এটার নাম কি? এটার নাম হচ্ছে মৌর্য বংশ। এই মৌর্য বংশ দীর্ঘকাল শাসন করার পরে যারা ক্ষমতায় আসে, তারা কারা? যারা ক্ষমতায় আসে তারা হচ্ছে গুপ্তরা। ঠিক আছে, এই যে গুপ্ত গুপ্ত বলেন না আপনারা, এই গুপ্তরা হচ্ছে ক্ষমতায় আসে। এবং এই যে গুপ্ত যুগ, এটাকে বলা হতো ভারতবর্ষের সোনালী যুগ। আবার এই গুপ্তদেরকে হটিয়ে যারা ক্ষমতায় আসে তারা হচ্ছে পালরা। ঠিক আছে, এই যে পাল বংশ, তারা দীর্ঘকাল শাসন করেছে। কতকাল? 750 থেকে 1161, সম্ভবত 1161 সাল পর্যন্ত এই পাল বংশ শাসন করেছে, যেখানে প্রায় 400 বছরের উপরে, 400 বছর তারা শাসন করেছেন আমার এই বাংলাকে। এরকম অনেক বংশ এসেছে, পাল আসছে, তারপরে সেন বংশ এসেছে, তারপরে হচ্ছে আপনার ওই যে আরো বংশ আসছে, যেমন মুঘলরা আসছেন, তাই না? মুঘল বংশ আসছে, তারপরে সৈয়দ বংশ আসছেন, তারা হচ্ছে আমার এই ভারতবর্ষকে শাসন এবং শোষণ করেছে। কিন্তু পরীক্ষাতে যদি আসে যে ভারতবর্ষের প্রথম রাজবংশ কোনটি, তখন একটাই হবে, ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন রাজবংশ বা প্রথম রাজবংশ যেটি, এটার নামই হচ্ছে এই মৌর্য বংশ, যার প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। যার প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি এই মৌর্য বংশটা প্রতিষ্ঠা করেছেন। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্য উনি ক্ষমতা নিয়েছিলেন আলেকজান্ডারের সেনাপতি সেলিউকাসের হাত থেকে। ঠিক আছে, আপনারা জানবেন হয়তো, সেলিউকাস একজন সেনাপতি ছিলেন, যিনি হচ্ছেন আলেকজান্ডারের শাসক। আলেকজান্ডারের সেনাপতি ছিলেন এই সেলিউকাস।
সেলিউকাস আমার এই ভারতবর্ষ দখল করেছিলেন। তো কথিত আছে চন্দ্রগুপ্ত মৌর্য সেলিউকাসের মেয়েকে বিয়ে করেন। ঠিক আছে, সেলিউকাসের বড় মেয়েকে বিয়ে করেন এবং এই সেলিউকাসকে হত্যা করেন, অর্থাৎ শ্বশুরকে হত্যা করেন। হত্যা করে এই ভারতবর্ষে একটি নতুন বংশ প্রতিষ্ঠা করেছেন, যেটার নাম কি? যেটার নাম হচ্ছে মৌর্য বংশ। আর মৌর্য বংশের একজন বিখ্যাত ব্যক্তি যার নাম হচ্ছে অশোক, যাকে বলা হয় বৌদ্ধ ধর্মের কনস্টান্টিনোপল। বৌদ্ধ ধর্মের কনস্টান্টিনোপল তিনি হচ্ছেন সম্রাট অশোক, যার শাসনামলে আমার এই বাংলায় নয় সমগ্র ভারতবর্ষে বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল। বৌদ্ধ ধর্মকে রাষ্ট্র ধর্মের মর্যাদা যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন এই সেই অশোক। ঠিক আছে, তার মেয়ে এবং ছেলেকে লঙ্কাতে পাঠিয়েছেন বৌদ্ধ ধর্ম প্রচার করতে। আমার প্রশ্ন হচ্ছে, লঙ্কার বর্তমান নাম কি? কমেন্টে জানান। লঙ্কার বর্তমান নাম কি? বলতে পারবেন? লঙ্কার বর্তমান নাম? জি, নীলা সুলতানা আপু, থ্যাংক ইউ। আব্দুল হাকিম সাব্বির, কে আর সুজন আছেন আমাদের সাথে, রোমানা আক্তার ইবা, যে আপনিও অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। মুস্তাফিজুর রহমান অ্যাডভান্স অ্যান্সার করে ফেলেছেন, আপনাকেও ধন্যবাদ। তারপরে আমাদের সাব্বির ভাই অ্যান্সার করেছেন। হ্যাঁ মুস্তাফিজ, আপনি শ্রীলঙ্কা বলেছেন। কে আর সুজন, আপনিও শ্রীলঙ্কা বলেছেন। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে শ্রীলঙ্কা, অর্থাৎ লঙ্কার বর্তমান নামই হচ্ছে শ্রীলঙ্কা। লঙ্কার বর্তমান নাম কি? শ্রীলঙ্কা। এভাবে হচ্ছে আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? দেখেন, চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য, প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি সমুদ্রগুপ্ত? তাহলে মনে রাখতে হবে চাণক্য আর কেউ নন, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন কে? এই সেই চাণক্য। চন্দ্রগুপ্ত মৌর্য এই মৌর্য বংশেরই একজন শাসক ছিলেন, মৌর্য যুগের একজন শাসক ছিলেন, যিনি হচ্ছেন চাণক্য, প্রধানমন্ত্রী। তারপরে চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত কৃষিবিদ, অর্থনীতিবিদ, কূটনীতিক নাকি রাজা? এটা পরীক্ষাতে আসে। তিনি একজন অর্থনীতিবিদ ছিলেন। চাণক্য একজন বিখ্যাত অর্থনীতিবিদ ছিলেন, এটাই হচ্ছে সত্য। তারপরে দেখেন এখানে আছে কৌটিল্য কার নাম? কৌটিল্য কার নাম? তাহলে কৌটিল্য আর কার নাম হবে? প্রাচীন অর্থনীতিবিদ চাণক্যের নাম। ঠিক আছে, প্রাচীন অর্থনীতিবিদ চাণক্যের নামই হচ্ছে মূলত কি? কৌটিল্য। প্রাচীন যিনি অর্থনীতিবিদ ছিলেন চাণক্য, তার আরেকটা নামই হচ্ছে কৌটিল্য, যিনি প্রধানমন্ত্রী ছিলেন। এই হচ্ছে বিষয়। এবার আসেন প্রাচীন বাংলায় কয়টি রাজ্য ছিল? প্রাচীন বাংলায় কয়টি রাজ্য ছিল? মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে। প্রাচীন বাংলায় মোট রাজ্য কয়টি ছিল? 2টি, 3টি, 4টি নাকি 5টি? মনে রাখতে হবে প্রাচীন বাংলায় রাজ্য ছিল 2টি। ঠিক আছে, 2টি রাজ্য ছিল। একটি রাজ্যের নাম ছিল বঙ্গ, আরেকটি রাজ্যের নাম ছিল গৌড়। এই যে 2টি রাজ্য, এই 2টি রাজ্যে বিভক্ত করেছেন তিনি হচ্ছেন বাংলার প্রথম রাজা। বাংলার প্রথম রাজা কে বলেন? বাংলার প্রথম রাজা যিনি হচ্ছে যিনি গৌড়রাজ হিসেবে পরিচিত, প্রাচীন বাংলার গৌড়রাজ হিসেবে পরিচিত, উনি কে বলেন তো? কমেন্টে জানান। সবটা আমি বলে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আপনারা ঠিকই বলেছেন। তাইলে ওনার নাম হচ্ছে শশাঙ্ক। ঠিক আছে, শশাঙ্ক। এই সেই শশাঙ্ক যিনি গৌড়রাজ ছিলেন, কোন শতকে? 7ম শতকে। সপ্তম শতকে গৌড়রাজ, যার উপাধি হচ্ছে বাংলার প্রথম রাজা। ঠিক আছে, বাংলার প্রথম রাজা কে? তিনি হচ্ছেন এই শশাঙ্ক।
তিনি বাংলাকে কয়টি রাজ্যে ভাগ করলেন? 2টি রাজ্যে। কিন্তু সতর্ক থাকতে হবে আপনাদেরকে, সতর্কতা আমি সতর্ক করে দিচ্ছি। যদি বলা হয় যে মোট মোট জনপদ কয়টি, ঠিক আছে, মোট জনপদ যদি বলা হয় তাহলে মোট জনপদ হবে 16টি। তাহলে মোট জনপদ 16টি, কিন্তু যখন বলা হবে মোট রাজ্য কয়টি, দেখছেন কিনা রাজ্য আর জনপদের মধ্যে পার্থক্য আছে। রাজ্য হচ্ছে 2টা হবে, একটা হচ্ছে গৌড় আর একটা হচ্ছে বঙ্গ। একটা হচ্ছে গৌড় আর একটা হচ্ছে বঙ্গ। তো এইভাবে হচ্ছে আপনাদের পরীক্ষাতে এসেছে এই প্রশ্নগুলো। পারবেন? পারবেন ইনশাল্লাহ? পারবেন কিনা বলেন, কথা কন না কেন, পারবেন কিনা? অনেক ঘুম ধরতেছে না? ঘুমিয়ে পড়েন, হ্যাঁ ঘুমিয়ে পড়েন। আচ্ছা, এবার আসেন, আমরা খুব অল্প সময় শেষ করে দিব, খুব অল্প সময় লাইভটি আমি শেষ করে দিচ্ছি আমাদের ভাই বোন তাদের জন্য, যারা হচ্ছে আমাদের ক্লাস যাচাই করে, যারা হচ্ছে প্ল্যাটফর্ম খুঁজতেছে, যে বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম পাই না যে আমরা ভর্তি হব। অনেক জায়গায় টাকা নিয়ে ভাগে, কিন্তু এতটুকু গ্যারান্টি দিতে পারবো, ক্লাস যদি না হয় আপনার টাকা প্রয়োজন রিটার্ন করে দিব, ঠিক আছে? এতটুকু আমরা গ্যারান্টি দিব আপনাকে। প্রয়োজনে আমরা টাকা ফেরত দিয়ে দিব যদি আমরা ক্লাস নিতে না পারি, বা আপনার সন্তোষজনক ক্লাস যদি না হয়ে থাকে, আপনি নিশ্চিন্তে ভর্তি হতে পারেন। আসেন, বঙ্গ ও গৌড় 2টি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে কত শতকে? বঙ্গ ও গৌড় 2টি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে কত শতকে? ষষ্ঠ, অষ্টম, দশম নাকি ত্রয়োদশ? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ষষ্ঠ। ষষ্ঠ শতকে, ষষ্ঠ শতকে এই 2টা রাজ্যের উদ্ভব ঘটে, 2টা রাজ্য সৃষ্টি হয়েছিল। আর এই 2টা রাজ্য, এই 2টি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বা ক্রিয়েট করেছিলেন যিনি, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বাংলায় জন্মগ্রহণ করে বাংলার প্রথম রাজা হয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন শশাঙ্ক। ঠিক আছে? এবার আসেন, মহারাজা ধীরাজ পদবী কারা গ্রহণ করেন? মহারাজা ধীরাজ, এটাও দেখেন প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষাতে এসেছে। মহারাজা ধীরাজ, এটাকে আকবর, হুমায়ুন, জাহাঙ্গীর গ্রহণ করেছিলেন? না, মহারাজা ধীরাজ তাদের সময়ে উপাধি ছিল না। এলিয়াদ শাহ, তুগলক, জালালউদ্দিন, ধর্মপাল, গোপাল, গোপচন্দ্র, ধর্মাদিত্য এবং সমাচার দেব। তাহলে এটাই সঠিক অ্যান্সার। তাইলে মহারাজা ধীরাজ মূলত হচ্ছে এরাই গ্রহণ করতেন, গোপচন্দ্র, ধর্মাদিত্য, তারপরে সমাচার দেব, ওনারাই হচ্ছে মহারাজা ধীরাজ এই পদবী গ্রহণ করতেন। তাদের মধ্যে যারা সেরা ছিল তাদেরকে এরকম পদবী দেয়া হতো। যেমন বাংলাদেশে এখন সবচেয়ে দামি যেই পদবী বা পুরস্কার, সেটা মুক্তিযোদ্ধা পুরস্কার, তাই না? সবচেয়ে দামি বেসরকারি ভাবে যে পুরস্কারটা দেয়া হয় বা খেতাবটা দেওয়া হয়, মুক্তিযোদ্ধা খেতাব, ঠিক আছে? আর সবচেয়ে দামি সামরিক খেতাব, যেটা সবচেয়ে দামি সামরিক খেতাব, সেটা হচ্ছে বীর শ্রেষ্ঠ। 7 জনকে বীর শ্রেষ্ঠ খেতাব দেওয়া হয়েছে। তো এরকম ভাবে আপনাদের আগে যেমন খেতাব ছিল, এখনো কিন্তু খেতাব আছে, সিস্টেম আগেরটাই আছে, শুধু নাম পরিবর্তন হয়েছে, ঠিক আছে? চেয়ার আগেরটাই আছে। মহাসামন্ত কার উপাধি ছিল? গোপাল, লক্ষণ, হর্ষবর্ধন নাকি শশাঙ্ক? তাহলে এর সঠিক অ্যান্সার হবে শশাঙ্ক। মহাসামন্ত হিসাবে তিনি পরিচিত ছিলেন। মহাসামন্ত হিসেবে তিনি পরিচিত ছিলেন। কে? তিনি হচ্ছেন বাংলার প্রথম রাজা, ওনার নাম হলো শশাঙ্ক। এইভাবে হচ্ছে আপনাদেরকে প্রশ্ন করা হবে। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? দেখেন প্রশ্ন, অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা, উনি কি অশোক, শশাঙ্ক, মেনান্দা নাকি ধর্মপাল? তো অবিভক্ত বাংলা, অর্থাৎ বাংলার তখন একসাথে ছিল, ঠিক আছে? অবিভক্ত ছিল, নট বিভক্ত। অবিভক্ত মানে হচ্ছে সংযুক্ত ছিল। তাহলে তখন কি শশাঙ্ক ছিল নাকি অশোক ছিল? তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে অশোক। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা বলা হয় এই শশাঙ্ককে। দেখেন কতগুলো পরীক্ষাতে এসেছে, 41 ফায়ার সার্ভিসে এসেছে, তারপরে সিজিএতে এই প্রশ্নটা এসেছে। এটা আপনাদের নিবন্ধন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে ছিলেন? তিনি হচ্ছেন বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক।
ক্লিয়ার ক্লিয়ার? জি ভাইয়া, এখনই অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, যারা যারা ভর্তি হয়েছেন, আমি এখানে মেসেজ পেয়েছি, যেমন 941 থেকে টাকা এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপর 314 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। তারপর 265 থেকে এসেছে, তারপর 051 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 964 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। 281 থেকে এসেছে, তারপর 151 থেকে এসেছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা যারা টাকা পাঠিয়েছেন, সামনে আমি আগে বলে দিয়েছি, যারা যারা টাকা পাঠিয়েছেন তাদের লাস্ট নাম্বার বলেছি। এখন যারা টাকা পাঠাচ্ছেন তাদেরও নাম, লাস্ট নাম্বার আমি বলে দিয়েছি। আর অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা পাঠাবেন। হ্যাঁ, স্ক্রিনশট পাঠাবেন। কোন নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন? হচ্ছে এই যে নাম্বারে, এই নাম্বারে স্ক্রিনশট পাঠালে আপনাকে সাথে সাথে অ্যাড করে দেওয়া হবে, আপনার কাছ থেকে ঠিকানা নেওয়া হবে বই পাঠানোর জন্য। 01767265758 এই নাম্বারে হচ্ছে আপনি টাকা পাঠাবেন। হ্যাঁ, আচ্ছা, আর কারা 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 বাকি আছে একটু দ্রুত জানিয়ে দেন, আমি ক্লাসটি শেষ করে দিব। ক্লাস শেষ হলে কিন্তু 3000, আর এখন ক্লাস চলাকালীন সময় মাত্র 1499 টাকা। দেখেন, ভুল করেন না, ভুল করবেন না। সময় চলে গেলে সাধন আর হবে না, সময় চলে গেলে সাধন আর হয় না। আসেন 30 নং প্রশ্ন। প্রাচীন গৌড়ের রাজধানী ছিল কোনটি? পুণ্ডনগর, কনৌজ, কর্ণাটক নাকি কর্ণ সুবর্ণ? প্রাচীন গৌড়ের রাজধানী কোনটি ছিল? পুণ্ডনগর, কনৌজ, কর্ণাটক নাকি কর্ণ সুবর্ণ? তাহলে গৌড়ের রাজধানী এটা কর্ণ সুবর্ণতেই ছিল। ঠিক আছে, গৌড় যে রাজ্যটা ছিল, আমরা জানি গৌড় রাজ্য, আবার গৌড় নামে একটা জনপদ ছিল। তাহলে এই গৌড়ের রাজধানী যেটা ছিল সেটা হচ্ছে কর্ণ সুবর্ণ। গৌড়ের রাজধানী ছিল কোথায়? কর্ণ সুবর্ণতে। তারপর দেখেন, হর্ষচরিত গ্রন্থটি রচনা করেন কে? হর্ষচরিত একটা বইয়ের নাম, হর্ষচরিত একটা বইয়ের নাম। এই বইটা কে রচনা করেছেন? হর্ষবর্ধন, কলহন, বানভট্ট নাকি কৌটিল্য? ঠিক আছে, সবাই কিন্তু অ্যান্সার করে দিবে কৌটিল্যকে, সবাই কৌটিল্য অ্যান্সার করে দিবে। পরে দেখবে যে কৌটিল্য না, এটা মূলত হচ্ছে বানভট্ট। হর্ষচরিত এই গ্রন্থটা রচয়িতা যিনি, তিনি আর কেউ নন। তিনি কে? তিনি হলেন বানভট্ট। তারপরে আমরা দেখি আছে, প্রাচীন বাংলার প্রধান জনপদ কয়টা ছিল? বলেন, প্রাচীন বাংলার প্রধান প্রধান জনপদ আমরা তো পড়েছিলাম 16টি, তাই না? এই 16টার মধ্যে প্রধান কয়টা ছিল এটা আপনার কাছে জানতে চাচ্ছে। 16টার মধ্যে প্রধান ছিল 5টি। ঠিক আছে, 5টি, যেমন বঙ্গ, গৌড়, সমতট, হ্যাঁ, হরিকেল, এভাবে চন্দ্রদ্বীপ সহ টোটাল 5টি যে জনপদ, এই 5টি জনপদই হচ্ছে প্রধান। ঠিক আছে, 16টার মধ্যে 5টি বা 6টি হচ্ছে প্রধান জনপদ। 5টি হলো প্রধান জনপদ, আর এই 5টা থেকে প্রশ্ন আসে বেশি।